আমাদের লক্ষ্য ছিল এমন একটি বাংলাদেশ যেখানে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের পরে বিচারের আওতায় আনা হবে। আমাদের যে 28 লক্ষ কোটি টাকা ফ্যাসিবাদের দোষরেরা পাচার করে দেয় দেশের বাইরে, সেগুলো ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেওয়া হবে। যারা গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘন করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। সুতরাং একটা স্থিতিশীল বাংলাদেশ, যেখানে যে নৈরাজ্য চলেছিল সেখান থেকে বেরিয়ে আসবো, যেখানে একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তিত হবে, সেটাই কিন্তু ছিল গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা। এবং আমাদের প্রত্যাশা থাকবে অন্তর্বর্তী সরকার সেদিকেই বেশি তাদের যে মনোনিবেশ আছে সেটা প্রকাশ করবে। সুতরাং সংস্কারের ক্ষেত্রে আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট যে সংস্কারটুকু একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত, স্থিতিশীলতা ধরে রাখার স্বার্থে সেই বিষয়গুলোতে ওনারা জোর আরোপ করবেন। সেগুলো আইনশৃঙ্খলা বাহিনী সম্পৃক্ত, জনপ্রশাসন সম্পৃক্ত, সেগুলো বিচার বিভাগ সম্পৃক্ত, এবং সেগুলো আমরা দেখেছি কি নির্বাচন কমিশন সম্পৃক্ত। বাকি যেগুলো আছে এগুলো পরবর্তীতে অন্তর্বর্তী সরকার এসে ওনাদের দায়িত্ব করবেন। সংস্কার ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে পারি, বর্তমানে যারা সংস্কারের কথা বলছেন, বিএনপি এবং অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে, জামাতে ইসলাম এবং গণতন্ত্রের পক্ষে যে আমাদের যুগপৎ আন্দোলনে সামিল দলগুলোর বাইরে, ওনারা কিন্তু অনেকেই হয়তো 8ই আগস্টের আগে কখনো সংস্কার শব্দটি হিসেবে বলতে পারেননি। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন মুরতাজ.com। ওনারা তো জানতেন না যে রাষ্ট্র পরিবর্তনের পরে, ফ্যাসিবাদের পতনের পরে ওনাদের দায়িত্বে আসতে হবে। আমরা যারা রাজনৈতিক দল, আমাদের সেই প্রত্যাশা ছিল, আমাদের সে কারণে কিন্তু অনেক দীর্ঘ সময় ধরে সংস্কার নিয়ে আমরা কথা বলছি। প্রথম সংস্কারের কথা আমরা বলেছিলাম 2016 সালে, ফ্যাসিবাদ পতনেরও 8 বছর আগে। আপনারা যদি দেখেন, আমাদের দেশের হচ্ছে বেগম খালেদা জিয়া কিন্তু সংস্কার একটা টোটাল লেআউট দিয়েছিলেন 2016 সালে। পরবর্তীতে আমাদের নেতা জননেতা তারেক রহমান 27 দফা প্রণয়ন করেন 2022 সালে। আজকে যা কিছু সংস্কার প্রস্তাবনা, একটি যৌক্তিক সংস্কার প্রস্তাবনা নেই যেটি সেই 27 দফা এবং পরবর্তীতে যুগপৎ আন্দোলনের শরিক প্রতিটি দল, এখানে মান্না ভাইরা রয়েছেন, ওনাদেরও অনেক ভালো ভূমিকা ছিল সেখানে। পরবর্তীতে আমরা 31 দফায় উপনীত হই। আজকে বাংলাদেশের সংস্কারের একটি উপাদান নেই যেটি আমাদের 31 দফার বাইরে। সুতরাং সংস্কার বিষয়ে মোটামুটি একটা বেসিক জাতীয় ঐক্যমত্যের ধারণা রয়ে গিয়েছে। কীভাবে সেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা হবে, এটি জনগণের ম্যান্ডেট নিয়ে একটি নির্বাচিত সংস্কার করবে। সেই নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে সংস্কারটাকে প্রতিপালন করা। এর পাশাপাশি আমি আরও একটা কথা বলি, আমরা যে বলি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপি, আমরা যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত, তার কিছু ভিত্তি রয়েছে। এই যে কোটা আন্দোলন হলো 2024-এ, তারও আগে হয়েছে 2018 সালে, তারও অনেক আগে আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু 2014 সালের জুলাই মাসে বলেছিলেন যে বাংলাদেশে যে 56% কোটা রয়েছে এটা বাংলাদেশের স্পৃহার সাথে যায় না এবং এটা অবাস্তব, এটাকে 5%-এর বেশি হওয়া উচিত না। আমাদের নেতা এটা বলেছেন 10 বছরের আগে। আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, 2012 সালে ওনার সাথে আমার কথা হয়েছে, যখন তিনি বলেছিলেন লন্ডনে যে উনি বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তন করা যায় কিনা, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার যারা কৃতি মানুষ আছে সেই পেশাজীবীদেরকে আমরা ইন্টিগ্রেট করতে পারি কিনা, এটা বাংলাদেশের প্রেক্ষিতে কতটা ফিজিবল। 2012 সালে এটা উনি চিন্তা করেছিলেন। একইভাবে পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে কি যাবে না, এটা নিয়েও কিন্তু তিনি চিন্তা করেছিলেন 2012 সালে। সুতরাং দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে, গণতন্ত্রের পক্ষে সকল রাজনৈতিক শক্তি ধারক হিসেবে সেই 2012, 13, 16 আমরা যদি দেখি, গত 1 যুগেরও বেশি সময় নিয়ে কিন্তু সংস্কার নিয়ে বিএনপি কাজ করে যাচ্ছে।